যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। সেটা আরো চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনূসকে যে ডাক্তারবাবু আপনি আসলে করছেনটা কি, আপনি পারবেন? চুপ করে থাকবেন না, বলুন, কথা বলুন। কারণ আজ যদি আপনি চুপ থাকেন, কাল এই অশ্লীলগুলো মাথার উপরে বসে আপনাদের জান মান সব খেয়ে নেবে। আফগানিস্তানে যেরকম হয়, ইরাকে যেরকম হয়, সিরিয়াতে যেরকম হয়, কোথায় গুলি মারবে হোক বিতর্ক। ছাত্র জনতার মাসব্যাপী আন্দোলনের মুখে গত 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, তারপর থেকে ভারতীয় মিডিয়ার, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার আচরণ এই প্রবাদটাই বারবার মনে করিয়ে দিচ্ছিল। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি। তাদের কথাবার্তা শুনে মনে হবে এই বিপ্লব আসলে ছাত্র জনতা করেনি, বরং করেছে কোনো জঙ্গি গোষ্ঠী। সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কিছু ঘটনা ঘটেছে, সেটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু রিপাবলিক টিভি টাইপের মিডিয়া হাউসগুলোর প্রোপাগান্ডা শুনলে যে কেউ ভাববে বাংলাদেশে বোধহয় হিটলারীয় কায়দায় সংখ্যালঘুদের ওপর ম্যাসাকার চলছে। শেখ হাসিনার পতনে আওয়ামী লীগের নেতাকর্মীদের যত না মন খারাপ, তার চেয়ে বেশি মন খারাপ বোধহয় করেছে ভারতের মিডিয়া হাউসগুলো। কিন্তু কেন ভারতীয় মিডিয়ার এ হেন আচরণ? কেন জুলাই বসন্তকে মেনে নিতে তাদের এত অনীহা? কেনই বা সত্যের ধার না ধরে মিথ্যে প্রোপাগান্ডার এমন বাহারি পরিবেশন? রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জয়ী ভারতীয় সাংবাদিক রবিশ কুমার আজ থেকে প্রায় 8 বছর আগে ভারতীয় গণমাধ্যমের একটা বড় অংশকে আখ্যায়িত করেছিলেন গদি মিডিয়া নামে। গদি বলতে তিনি মূলত বুঝিয়েছিলেন সিংহাসনকে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতায় যে বা যারা আছে তাদের পা চেটে টিকে থাকাই এই মিডিয়ার কাজ। ভারতের ইলেকট্রনিক মিডিয়া তথা টিভি চ্যানেলগুলোর কর্মকাণ্ড যারা বিগত 1 দশক ধরে পর্যবেক্ষণ করছেন, তারা নিশ্চয়ই জানেন দেশটির শতকরা 99% টিভি চ্যানেলই সে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা বিজেপির সুরে কথা বলে। সাংবাদিকতার নীতি বা নৈতিকতার বিন্দুমাত্র তোয়াক্কা না করেই একের পর এক গুজব ছড়ানো হয় চ্যানেলগুলোতে, তৈরি করা হয় সাম্প্রদায়িক হানাহানির একটা অসুস্থ পরিবেশ। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর সেই অসৎ সাংবাদিকতার দেখা মিলল আরও একবার, এবার আগের চেয়ে অনেক বেশি নগ্নরূপে। জুলাই বিপ্লব যতদিন কোটা সংস্কারের আন্দোলনে সীমাবদ্ধ ছিল, ততদিন ভারতীয় মিডিয়া এই আন্দোলন নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি। যেহেতু শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের একচেটিয়া সমর্থন ছিল, এ কারণে সম্ভবত দেশটির মিডিয়াও চায়নি শেখ হাসিনার সরকার বিব্রত হয় এমন কোনো সংবাদ প্রচার করতে। যদিও আন্দোলন জোরদার হওয়ার পর এবং ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনাগুলো ঘটার পর প্রিন্ট মিডিয়া কিছু খবর প্রকাশ করেছিল, কিন্তু সেখানেও ছাত্র আন্দোলনের এই ইস্যুটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে অনেক জায়গায়। তবে সবকিছু বদলে গেল 5 আগস্ট। শত শত ছাত্র এবং নিরীহ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে আর টিকে থাকতে পারল না স্বৈরাচারী সরকারের মসনদ, দেশ ছেড়ে পালালেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক তারপর থেকেই যেন বাংলাদেশের সাধারণ মানুষের এই আন্দোলনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ ছাড়তে শুরু করল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বেশিরভাগ চ্যানেলই গোটা আন্দোলনটাকে আমেরিকান ষড়যন্ত্র হিসেবে দেখানো হলো। বলা হলো বাংলাদেশের কট্টরপন্থী ধর্মীয় সংগঠনগুলোই নাকি এই আন্দোলন করেছে। 5 আগস্ট থেকে ভারতীয় চ্যানেলগুলোতে সবচেয়ে বেশি চর্চিত বিষয় ছিল বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা মিডিয়ার ঘন্টার পর ঘন্টা ব্যাপী প্রোগ্রাম তৈরি করতে থাকলো। তাদের সেসব খবর এবং টকশো দেখে যে কেউ ভেবে নিতে পারে যে বাংলাদেশ বোধহয় আফগানিস্তান হয়ে গেছে, তালিবানদের মতো কোনো কট্টরপন্থী ধর্মীয় সংগঠন বোধহয় শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার দখল নিয়েছে।
অথচ গত 15 বছরের স্বৈরাচারী শাসনের ব্যাপারে তারা একটি শব্দ উচ্চারণ করেনি। প্রায় 1000 খানেক নিরীহ মানুষের মৃত্যুর ঘটনাও তুলে ধরেনি একটি বারের জন্য। বিগত 3টি নির্বাচনে যে এদেশের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের সুযোগই পায়নি, এই সত্যিটাও তারা উপেক্ষা করে গেছে অবলীলায়। তাদের নিউজ রিপোর্ট এবং টকশোর আলাপ জুড়ে ছিল শুধু পতিত স্বৈরাচারের জন্য মায়া কান্না। তারা শুধু বলে গেল আমেরিকা, পাকিস্তান এবং আইএসআই নাকি বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী। তবে এর চেয়েও জঘন্য যেটা তারা ঘটালো সেটা হচ্ছে মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হানাহানি ঘটানোর চেষ্টা। 5 আগস্ট সরকার পতনের পর দেশের বেশ কিছু স্থানেই সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। যেহেতু প্রায় 3 দিন বাংলাদেশ সরকার বিহীন ছিল এবং পুলিশ বাহিনী ছিল কর্মবিরতিতে, সেই কারণে এই ঘটনাগুলো ঠেকানো যায়নি। সুযোগ সন্ধানী একটি গোষ্ঠী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু এর বিপরীত চিত্র আমরা দেখেছি দেশ জুড়ে। আমরা দেখেছি এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন, দল বেঁধে তারা ঠেকিয়েছেন আক্রমণ। শুধু তাই নয়, এই অস্থির সময়ের সুযোগ নিয়ে হিন্দু প্রতিবেশীর বাড়িতে কেউ যাতে হামলা বা লুটপাট চালাতে না পারে সেজন্য অনেক এলাকায় দল বানিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অথচ ভারতীয় মিডিয়া এইসব কিছুই দেখায়নি। তারা দেখায়নি সম্প্রীতির বন্ধন, তারা বলেনি ভ্রাতৃত্ববোধের গল্প। কক্সবাজারের রামুর বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়ার পুরনো ভিডিও দেখিয়ে ভারতীয় মিডিয়ার একটি অংশ দাবি করল এসব নাকি 5 আগস্টের পর ঘটেছে। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাড়ি পুড়িয়ে দেওয়ার ভিডিও ফুটেজটি দেখিয়ে ভারতের বেশ কয়েকটি টিভি চ্যানেল দাবি করেছিল এটি নাকি ক্রিকেটার লিটন দাসের বাড়ির পোড়ানোর ভিডিও এবং হিন্দু হবার অপরাধেই নাকি পোড়ানো হয়েছে লিটনের বাড়ি। লিটন পরে নিজের ফেসবুক পেজে এই ঘটনাকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। কিন্তু যে চ্যানেলগুলো এই ভুয়া খবর প্রচার করেছে তারা কিন্তু নিজেদের প্ল্যাটফর্মে এই ঘটনার কোনো ফলো আপ রিপোর্ট আর করেনি নিজেদের ভুল স্বীকার, কারণ তারা প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে চেয়েছিল। সেটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারীর বরাত দিয়ে বলা হয়, শিগগিরই বাংলাদেশ থেকে 1 কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। অথচ বাস্তবে এমন কোনো পরিস্থিতিই সৃষ্টি হয়নি। ভারতের টিভি চ্যানেলে যখন হিন্দুদের গণহত্যার বানোয়াট খবর প্রচারিত হচ্ছে, তখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একজন নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক আল জাজিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, যতদূর তিনি জানতে পেরেছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন হিন্দু ব্যক্তিরা ছাড়া সাধারণ হিন্দু ব্যক্তি বা পরিবার আক্রমণের শিকার হয়নি। গোবিন্দ প্রামাণিক আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসেবে আমি নিশ্চিত করে বলতে পারি হামলার কারণ রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। দেশ জুড়ে যতগুলো হিন্দু বাড়ি বা অবস্থানের হামলা হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি মুসলমান বাড়িতে হামলা হয়েছে শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুরু থেকেই আন্দোলনের সমর্থক ছিলেন। একটা পর্যায়ে তিনিও রাস্তায় নেমে এসেছেন মাথায় লাল সবুজের পতাকা বেঁধে। অথচ তার ছবি ব্যবহার করে গুজব রটানো হয়েছে তিনি নাকি একজন হিন্দু নারী যিনি নিজের ঘরবাড়ি এবং সম্পদ রক্ষার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন। নবগ্রহ মন্দিরে আগুন লাগার ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেখাতে চেয়েছিল ভারতীয় মিডিয়া। অথচ পরে জানা যায় উত্তেজিত জনতা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছিল। কার্যালয়ের ঠিক পেছনের মন্দিরের অবস্থান হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে মন্দিরের একাংশেও। কিন্তু এই সত্যিটা বেমালুম চেপে গেছে ভারতীয় মিডিয়া, নইলে যে গলার রগ ফুলিয়ে চিৎকার করে হিন্দু খাতরে মে হ্যায় বলার সুযোগটাও হারাতে হতো তাদের। এই যে ছবিটা আগুন জ্বালার ছবি, সবাই বলল রিপাবলিক বাংলা নাকি বিভিন্ন ভিডিও দেখাচ্ছে যে ভিডিও নাকি ফেক। আমি আবার চ্যালেঞ্জ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছিল শেখ হাসিনার দেশ ত্যাগের দিন অর্থাৎ 5 আগস্ট রাতে বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 20টি জেলায় হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। আল জাজিরার প্রতিনিধিরা যে কয়েকটি জেলায় আক্রমণ ও লুটের ঘটনা ঘটেছে সেগুলোর কয়েকজন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ধর্মীয় পরিচয়ের কারণে নয় বরং রাজনৈতিক পরিচয়ের কারণেই ওইসব বাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে।
ভারতের মিডিয়ার হাউসগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী হচ্ছে টাইমস গ্রুপ। সেই গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ ম্যাস মার্ডারার্স কিলিংস বাই মব শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে 4টি বাড়িতে সহিংসতা ও অগ্নিসংযোগের ফুটেজ দেখানো হয়েছে। সেই ভিডিওতে দাবি করা হয় এই 4টি বাড়ি নাকি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের। অথচ দেশীয় গণমাধ্যমগুলোর খবরে জানা যায় এই 4টি বাড়ির মধ্যে অন্তত 2টো বাড়ি মুসলিমদের মালিকানাধীন। মিরর নাও এই ভুয়া ভিডিওর জন্য কোনো ধরনের ক্ষমা প্রার্থনাই করেনি, সংশোধনও আনেনি। ভিডিওটির শিরোনামটাই ছিল বিভ্রান্তিকর, কারণ এই ঘটনায় কোনো ধরনের গণহত্যার খবর পাওয়া যায়নি। অথচ তারা দাবি করেছেন বাংলাদেশে নাকি হিন্দুদের ওপর ম্যাস মার্ডার বা গণহত্যা চলছে। ভিডিওটিতে আরও দাবি করা হয়েছে জনতার হাতে 24 জনকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে। অথচ এরকম কোনো ঘটনার কথা বাংলাদেশের মানুষ জানেই না। আরেক অকাল কুষ্মান্ডের কথা না বললেই নয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। রিপাবলিক টিভি চ্যানেলটির মূল মালিক হচ্ছে বিজেপিপন্থী সাংবাদিক অর্ণব গোস্বামী, যিনি নিজের চ্যানেলে ঘৃণা ছড়ানোর কাজে সিদ্ধহস্ত, যাকে তাকে জঙ্গি বা আরবান নক্সাল খেতাব দেওয়ার যার ঝুড়ি মেলা ভার। সেই চ্যানেলেরই বাংলা ভার্সনে গত কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে একের পর এক কটু কথা এবং মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষ নামের একজন উপস্থাপক রাস্তার ক্যানভাসার কিংবা সার্কাসের ক্লাউনের মতো অশ্লীল ভঙ্গিমায় ঘণ্টার পর ঘণ্টা চিৎকার করে দাবি করেছেন বাংলাদেশের এই বিপ্লব নাকি পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার যৌথ ষড়যন্ত্র। এই চ্যানেলে দেখানো হয়েছে বাংলাদেশে নাকি হিন্দু তরুণীদের জোর করে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ নোয়াখালীতে সংঘটিত সেই ঘটনাটির নেপথ্য ছিল পারিবারিক কলহ। সেখানে ধর্মীয় কোনো দৃষ্টিকোণই ছিল না, কিন্তু রিপাবলিক বাংলার তাতে বয়েই গেছে তাদের কাজ গুজব ছড়িয়ে বিভেদ সৃষ্টি করা, সাম্প্রদায়িক সহিংসতার পরিবেশ তৈরি করা। তারা তাই টিনের চশমা চোখে দিয়ে নিজেদের কাজটাই এক মনে করে গেছে। ভারতীয় হিন্দুদের মধ্যে যারা কট্টরপন্থী তারা এসব ভুয়া রিপোর্ট এবং ভিডিও লুফে নিয়েছিল। ভারতের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছিল বাংলাদেশের নাম দিয়ে প্রকাশিত এইসব ভুয়া ভিডিও এবং মনগড়া রিপোর্টকে ব্যবহার করে। অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে বিবৃতি দিতে বাধ্য হয় যাতে স্থানীয় হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো ধরনের সহিংসতা বেঁধে না যায়। সেই বিবৃতিতে কলকাতা পুলিশ বলেছিল সাধারণ মানুষ যাতে যাচাই বাছাই না করে টিভি চ্যানেলের খবরে অন্ধভাবে বিশ্বাস না করে। টিভি চ্যানেলগুলোর কাজ সাংবাদিকতার নীতির পরিপন্থী বলেও উল্লেখ করেছিল কলকাতা পুলিশ। যদিও এই চ্যানেলগুলো গত 10 বছরে একবারের জন্য সাংবাদিকতার নীতি অনুসরণ করেছে কিনা সন্দেহ আছে। গুজবের ভাগার হওয়াটাই তাদের উদ্দেশ্য ছিল এবং তারা সফলভাবেই সেটা হতে পেরেছে। বিগত 15 বছর ধরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে কাছের বন্ধু। ভারত বরাবরই বাংলাদেশের কাছ থেকে নিজেদের প্রয়োজনীয় সব সুবিধা আদায় করে নিয়েছিল, সেটা হোক ট্রানজিট কিংবা হোক প্রতিরক্ষা চুক্তি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত সরকারের আস্থা ছিল চোখে পড়ার মতোই। এ কারণে শেখ হাসিনা যখনই ক্ষমতা হারালেন সেটা ভারতের জন্য বিশাল একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠল। আঞ্চলিক রাজনীতিতে বেশ কয়েক বছর ধরেই ভারত বন্ধুহীন হয়ে পড়েছে। শ্রীলঙ্কার সঙ্গে তাদের রেশারেশি, নেপালের সঙ্গে সম্পর্ক ভালো নেই, ভুটান অনেক বেশি চীন ঘেঁষা হয়ে পড়েছে, মালদ্বীপ থেকেও ভারতীয় নৌসেনাদের দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের সরকার। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের একমাত্র মিত্র ছিল বাংলাদেশ। আরো ভালোভাবে বললে শেখ হাসিনা। সেই শেখ হাসিনার এমন পতন ভারত সরকার বা ভারতের মিডিয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি। এ কারণেই প্রথমে ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলো, তারপর সেটিকে মৌলবাদের মোড়কে আবদ্ধ করার চেষ্টা হলো। সেটাও যখন সম্ভব হলো না তখন ভুয়া ভিডিও এবং রিপোর্টে সয়লাভ করে ফেলা হলো টিভি চ্যানেলগুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হলো ঘৃণা। সেগুলো যখন ধরা পড়ে যাচ্ছিল, যখন মিথ্যে প্রোপাগান্ডা হেরে যাচ্ছিল সত্যের কাছে, তখন পাশাপাশি প্রচারণা চালানো হলো পুরো ব্যাপারটা ঘটিয়েছে আমেরিকা এবং পাকিস্তান মিলে। এর মধ্যে ভারতের চ্যানেলগুলো প্রতিদিন নিয়ম করে সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সাক্ষাৎকার প্রকাশ করতে লাগলো। পুরো ব্যাপারটা শুরু থেকে দেখলে মনে হবে কি দারুণ একটা নাটকই না মঞ্চস্থ হচ্ছে। সবাই যার যার রোল অনুযায়ী অভিনয় করে যাচ্ছে একের পর এক।
লাগাতার। অথচ এই মিডিয়াগুলো কিন্তু একবারের জন্য প্রশ্ন করেনি 2008 সালে যে রাজনৈতিক দল বিপুল ভোটে জিতে ক্ষমতা এসেছিল 15 বছরের ব্যবধানে তাদেরকে গদি থেকে টেনে নামানোর জন্য কেন লাখো মানুষ প্রাণের ভয় উপেক্ষা করে রাস্তায় নেমেছিল। তারা জানতে চায়নি মাত্র অল্প কয়েকদিনের আন্দোলনে কিভাবে প্রায় 1000 মানুষ নিহত হয়, কিভাবে পুলিশকে ওপেন ফায়ারের লাইসেন্স দেয়া হয়। গণভবনে লুটপাটের ভিডিও নিয়ে তারা অজস্র কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সীমাহীন লুটপাটের খোঁজ তারা নিতে চাননি। ভাস্কর্য ভাঙা নিয়ে তারা মায়াকান্না করলেন, অথচ 6 বছরের রিয়া গোপ কিংবা 4 বছরের আহাদ আন্দোলনের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, সেই নিরপরাধ শিশুরা কেন নিজেদের বাসায় গুলিবিদ্ধ হয়ে খুন হলো, এই প্রশ্ন করার সাহস তাদের হলো না। কারণ সেসব প্রশ্ন করলে তারা ঘৃণা ছড়াতে পারবেন না, তাদের পারপাস সার্ভ হবে না। সাংবাদিক শব্দটাকে কেন অনেকেই সাংঘাতিক হিসেবে উচ্চারণ করেন সেটা গত 2 সপ্তাহে দেখিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়ার একটা বড় অংশ। তাদের মিথ্যাচারের নমুনা দেখলে হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গোয়েবলসও লজ্জা পেয়ে যেতেন। সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করেন বা হলুদ সাংবাদিকতা নিয়ে যারা জানতে চান, তাদের জন্য ভারতের টিভি চ্যানেলগুলোর এই কাজটা দারুণ একটা পোর্টফোলিও হয়ে টিকে থাকবে যুগ যুগ ধরে। সরকার পতনের পর বাংলাদেশে বেশ কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিংবা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এই তথ্যগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। এগুলো যে ঘৃণিত কাজ তাতেও কারো কোনো সন্দেহ নেই, কিন্তু তিলকে তাল বানিয়ে মিডিয়াকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো ঘৃণ্য কাজ যারা নগ্নভাবে করতে পারে তারা ওই হামলাকারী বা লুটেরা গোষ্ঠীর চেয়েও ভয়ঙ্কর। এতে সম্ভবত কারো কোনো দ্বিমত থাকবে না। জুলাই বিপ্লব স্বৈরাচারের পতন ঘটানোর পাশাপাশি এই ঘৃণিত মানুষ এবং প্ল্যাটফর্মগুলোকেও আমাদের চিনিয়ে দিয়ে গেল।